জনাব ইশরাক হোসেনের নগর ভবন বুঝে পাওয়া নিয়ে যেই আন্দোলন তিনি করছেন, অর্থাৎ তিনি যে নগর ভবনটিকে দখল করে রেখেছেন, এটি কি বাড়াবাড়ি নাকি তার ন্যায্য যে হিস্সা, তার যে অধিকার, সে অধিকার বুঝে পাওয়া? দেখেন, এই নগর ভবন দখল নিয়ে, অর্থাৎ এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ইশরাক হোসেনকে শপথ পড়ানো নিয়ে যেই গন্ডগোল, এটা অনেক আগে থেকে চলে আসছে, প্রায় কয়েক মাস ধরে এটা চলমান। সম্প্রতি ঈদের আগেও ইশরাক হোসেন আলটিমেটাম দিয়েছিল যে যদি তাকে শপথ পড়ানো না হয় তাহলে ঈদের পর থেকে লাগাতার কর্মসূচি পালন করবে। গত দু একদিন আগে থেকে ইশরাক হোসেন আবারও সেই কর্মসূচি পালন করতে শুরু করেছেন। তিনি ঘোষণা দিয়েছেন যে নগর ভবনে যেই সেবাগুলো রয়েছে এগুলো তারাই দিবে। প্রাথমিক যে সেবাগুলো, এই জন্ম নিবন্ধন ইত্যাদি, ভোটার আইডি কার্ড, এগুলো তারাই দিবেন। আর কোনো সরকারি মানে বর্তমান সরকারের নিয়োগ করা ওই সিটি কর্পোরেশনের যারা তার প্যানেলের বাইরে যারা রয়েছে এদেরকে তিনি এরা কোনো তাদের যে কাজ, দৈনন্দিন কাজে অংশগ্রহণ করতে পারবেন না। অনেকটা এরকমই একটা আলটিমেটাম তিনি দিয়েছেন। এখন তার এই বিষয়টাকে নিয়ে বাংলাদেশের মানুষ আসলে কি ভাবছে? আসলে এটা তিনি কি তার ন্যায্য যে অধিকার, সে অধিকার বুঝে পাওয়ার জন্য এটি করছেন, নাকি তিনি ক্ষমতা প্রদর্শন করছেন, তিনি দখলদারি করছেন? এটি কি কতটুকু তার জন্য শোভনীয়? দেখেন, এই আগেও কয়েকটা ভিডিওতে আমি ইশরাক হোসেনকে নিয়ে কথা বলেছি। তিনি অনেকেরই খুব পছন্দের পাত্র ছিলেন, অনেকের এখনো আছেন। তার এই বিষয়টি আসলে জনগণের কাছে স্পষ্ট নয়। তিনি যে কথা বলছেন যে তিনি বৈধ নির্বাচিত মেয়র তিনি। এখন দেখেন, তিনি সেই যে নির্বাচনটি করেছিলেন 2020 সালে, আমার মনে থাকার কথা, ওই সময়ের যেই একদিনও সময় কি এখন পর্যন্ত বাকি রয়েছে? আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো তাহলে এখন পরবর্তী সিটি কর্পোরেশন নির্বাচন এখন আবার হতো। সময়টা তো বাকি নাই, এখন তো আরেকটা নির্বাচনের সময় চলে এসছে। আর তিনি তো 2020 সালে সেই নির্বাচন চলাকালীন অবস্থায় আমাদের অনেকের মনে থাকার কথা, তিনি বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছেন, অভিযোগ করেছেন তখনকার যে নির্বাচন কমিশনার ছিলেন তার কাছে যে অমুক জায়গায় ভোট ডাকাতি হয়েছে, অমুক জায়গায় এই হয়েছে, সেই হয়েছে, নির্বাচন প্রত্যাখ্যান করলাম, হ্যাঁ আমরা আন্দোলনের অংশ হিসাবে নির্বাচনে এসেছি। তখন তো এই পরিস্থিতিটা ছিল তাদের। একটা অবৈধ নির্বাচন সরকার যদি বাতিল করে, পুরো নির্বাচনটাকেই যদি বাতিল করে, তাহলে উনি কিভাবে বৈধ মেয়র হন? ঠিক আছে, উনি আদালতে একটা আপিল করেছিলেন যে ওখান থেকে এই রায় এসছে যে উনি ওই ফলাফলটা বাতিল করেছে। যেহেতু একটা নির্বাচনের ফলাফল বাতিল করলে মানে যার পক্ষে রায়টা এসছে তার ফলাফলটা যদি বাতিল করে, তাহলে যার পক্ষে রায় আসছে না সেই বৈধ মেয়র, বা তিনি প্রকৃতপক্ষে নির্বাচনে জয়যুক্ত হয়েছেন, এটি ধরে নেওয়া যায়, বা এটি এখানে হয়েছে, সেই হিসেবে হয়তো তার পক্ষে রায় এসছে। এখন দেখেন, বাংলাদেশ একটা নির্বাচনী একটা পরিবেশ চলছে, জাতীয় নির্বাচন। আর বিএনপি কিন্তু স্থানীয় নির্বাচন চায় না এই সরকারের আমলে, বিএনপি জাতীয় নির্বাচন চায়। তাহলে জাতীয় নির্বাচন যেহেতু ফেব্রুয়ারিতে, তাহলে এই মুহূর্তে এগুলো নিয়ে গন্ডগোল করার কি লাভ, কি অর্থ হতে পারে? জনগণ কি এগুলো ভালো চোখে দেখবে? ঢাকার ওই এলাকার ওই উত্তর সিটি কর্পোরেশন অনেক মানুষের সাথে আমার দক্ষিণ সিটি কর্পোরেশনের অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে, তা এই বিষয়ে তারা ভালো চোখে দেখছে না। অর্থাৎ ইশরাক হোসেনের যে একটা রেপুটেশন, সেটি অনেকাংশে ক্ষুণ্ণ হচ্ছে। কিন্তু কেন বা কার ইশারায়, কি প্রাপ্তির জন্য তিনি এই কর্মকাণ্ডগুলো করছেন, এগুলো আসলে অনেকের বোধগম্য হচ্ছে না। কাজে ইশরাক হোসেন যদি এই বিষয়টিকে নিয়ে আরো ব্যাপকভাবে চিন্তা ভাবনা করে যোগ বিয়োগ মিলিয়ে যদি এই কাজটা করতেন, তাহলে মনে হয় আরো ভালো হতো। যাই হোক, আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম, এখন এই বিষয় নিয়ে লম্বা আলোচনা নয়, যে এখানে জিতে যাচ্ছে বিএনপি, হেরে যাচ্ছে ইশরাক। বিএনপির যেই বিষয়টা দরকার, মাঠের রাজনীতির যে শক্তি প্রদর্শন, সেটি তার মাধ্যমে হয়ে যাচ্ছে। মানুষ বুঝছে, হ্যাঁ তাদের অনেক হ্যাডম রয়েছে, তারা চাইলেই এই করতে পারে, ও করতে পারে, হ্যান করতে পারে, ত্যান করতে পারে। কিন্তু ইশরাক হোসেনের যে ব্যক্তিগত যে একটা ক্লিন ইমেজ, যে একটা রেপুটেশন, সেটি নিঃসন্দেহে ক্ষুণ্ণ হচ্ছে। আর এই বিষয়টা নিয়ে ইশরাক হোসেনের আরো ব্যাপক চিন্তা ভাবনা করে আগামীতে তার যে পদক্ষেপ, সেটি গ্রহণ করার প্রয়োজন আছে বলে আমি মনে করি।